শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। পরাজয় নিশ্চিত জেনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিধন যজ্ঞে মেতে ওঠে হানাদার বাহিনী। সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত 8। লড়াই চলছে জানিয়েছে আইএসপিআর। ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে, পরিবারকে প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল চক্রান্তের বিরুদ্ধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে বললেন তারেক রহমান। অপতৎপরতা রোধে সজাগ হওয়ার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। শুরুতে বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। পরাজয় নিশ্চিত জেনে ৭১-এর 14 ডিসেম্বর রাজাকার আল বদরদের সহায়তায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি বাহিনী। মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমণে টিকতে না পেরে এদিন ঢাকার মার্কিন দূতাবাসে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান। মুক্তিযুদ্ধে সেদিনের কথা জানাচ্ছেন রাজীব আহমেদ। মুক্তিযুদ্ধের ইতিহাসে 14 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বাংলাদেশের বিজয় আসন্ন জেনে এদিন আলবদর ও পাকিস্তানি হানাদার বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী এবং সাংবাদিক ও কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার সহ বহু বুদ্ধিজীবীকে নিজ নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। 14 ডিসেম্বর ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মানেকশ এক বার্তায় পাকিস্তানি বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান। বিকেলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছ থেকে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেন। এরপর ঢাকার মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠান। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। দক্ষিণ সুদান সীমান্তের আবেই অঞ্চলের জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 8 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক খুদে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে। নিহত আহত শান্তিরক্ষীরা বাংলাদেশ সেনাবাহিনীর 9ম ব্যাটালিয়নের সদস্য হিসেবে ওই অঞ্চলে যৌথভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। আইএসপিআর জানায় সন্ত্রাসী গোষ্ঠীটি কাপুরুষোচিত আক্রমণে ড্রোন ব্যবহার করেছে। হামলার পর থেকে ঘটনাস্থল এবং তার আশেপাশে যুদ্ধ অব্যাহত রয়েছে। নিহত বা আহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রধান উপদেষ্টার শোক জানিয়েছেন এ বিষয়ে। বেগম রোকেয়া পদক 2025 জয়ীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদকপ্রাপ্ত রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে রোকেয়া পদকজয়ী 4 জনকে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সংগ্রাম ও তাদের জীবনযাত্রা নিয়ে নিজের লেখা বই উপহার দেন প্রধান উপদেষ্টা। এ সময় নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ উপস্থিত ছিলেন। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এদিকে চলমান পরিস্থিতিতে 3 রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নস্যাৎ সহ নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যরা। এ সময় হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। ক্ষমতাচ্যুত গোষ্ঠীটি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে সতর্ক করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বলেন, হাদির ওপর হামলা পুরো বাংলাদেশের ওপর আঘাত। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। জুলাইয়ের ঐক্য অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে শনিবার জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এদিকে হাদির খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে গণ অধিকার পরিষদ ও এনডিএম নেতারা বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা চলছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর ম্যাসিভ ব্রেন ইনজুরি নিয়ে গতকাল রাতে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। রোগীর শরীরে সাইন অফ লাইফ থাকলেও বাঁচিয়ে রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে। শনিবার ওসমান হাদিকে দেখতে গিয়ে গণমাধ্যমে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অনেক চক্র জড়িত থাকতে পারে, এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পতিত শক্তি একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। কোনো সান্ত্বনার বাণী নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। হাদির উপর আঘাতকারী চিহ্নিত তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলি ও হামলার ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে প্রার্থীদের উপর হামলা করছে সন্ত্রাসীরা। তারা নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন
মনোনীত হয়েছেন তাদের উপরে হামলা শুরু করেছে। আমরা কিন্তু সহিংসত রাজনীতি করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন, আমরা চুপ থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা করলে ভুল হবে। বাংলাদেশ আগামী নির্বাচনে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে পরিচালনা করার জন্য তারেক রহমান যেভাবে প্রমাণ আসতে না পারে সেভাবে ষড়যন্ত্র চলছে। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদির উপর আক্রমণকারীদের জনগণ ও প্রশাসন চিনে ফেলেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাতির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। হাদির উপর আক্রমণ স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসুন বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। পরে হাদির উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সহ মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির একটি প্রতিবাদ মিছিল নাইটেঙ্গেল মোড় ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসামিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেন তিনি। শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান জানিয়ে তিনি বলেন, শিগগিরই অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 শুরু হবে। মফিউর রহমানের প্রতিবেদন। পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। নির্বাচনী ডামাডোল শুরুর পরই এমন হামলায় উত্তাল দেশ। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় প্রাধান্য পায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, জুলাই সম্মুখ যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সরকার জুলাই সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলো আমরা তাদের ফেরত দিব। তিনি বলেন, সন্ত্রাসী দমনে শিগগিরই ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত
গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় ওসমান হাদি ও চট্টগ্রামে এরশাদুল্লাহর উপর হামলার নেপথ্যে কুচক্রী মহলের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ হওয়ার তাগিদও দেন তারেক রহমান। শনিবার রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় সব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিন ব্যাপী আলোচনা সভার সমাপনী দিনে যোগ দেন সারা দেশ থেকে আসা জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার পরিকল্পনা সেমিনারে দেশ গড়ার নানা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশের প্রতিটি তৃণমূল, প্রান্তিক এবং দুর্গম এলাকায় উন্নয়ন পৌঁছে দিয়েছিলেন, আমাদের এই পরিকল্পনা কিন্তু দেশের প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক পেশার, প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান এতে বলেন, দেশ গড়ার পরিকল্পনায় বিএনপি কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণ যাতে বুঝতে পারে ইয়েস বিএনপির পরিকল্পনা আছে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। দেশ এগিয়ে নিতে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে জনকল্যাণে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে আমরা সেভাবে দেশ পরিচালনা করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ 12 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের আগুন। শনিবার লাগা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। অগ্নিকবলিত ভবন থেকে 45 জনকে জীবিত উদ্ধার করে দমকল বাহিনী। ফায়ার সার্ভিস জানায়, জটিল কাঠামোর হওয়ায় অগ্নি নিরোধক কার্যক্রম বিলম্বিত হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাবুবাজার ব্রিজ পার হয়ে বুড়িগঙ্গা তীরের কাছেই একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে, আগানগরের জাবালেনুর টাওয়ারের বেসমেন্ট থেকেই আগুনের সূত্রপাত। শনিবার ভোর 5:37 আগুনের খবর পেয়ে মাত্র 8 মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পর্যাপ্ত পানি রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভালো। তারপরও ভবনের জটিল কাঠামোর কারণে অগ্নি নির্বাপন কাজে বেগ পেতে হয় দমকল বাহিনীর। আগুন লাগছে এই কথা বলার পরে একটা চিৎকার হয়েছিল, চিৎকার হওয়ার পরে সবাই ওখান থেকে দৌড়ে পড়ে নামছিল। আগুন জ্বলে ফায়ার সার্ভিস আইসার চেষ্টা করতেছে। ওইখান তো মনে করেন ঝুট ভরা, বুঝছেন নি, ঝুটের কারণেই মনে করেন কোনো জায়গা থেকে লাগছে। অবশেষে অগ্নিকাণ্ডের 12 ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান না থাকলেও এলাকা জুড়েই ছিল কালো ধোঁয়া, আর এই ধোঁয়ার কারণে বাধাগ্রস্ত হয় কার্যক্রম। আগুনটা লাগছে মূলত লিফটের গোড়া থেকে, কারেন্টে হতো। ওই সাইডে আগুন নিয়ন্ত্রণ আইসা পড়ছে, এটা বলে আমাদের নামা দিছে। আমার ভাবি বাচ্চা মেয়ে বাচ্চা নিয়ে বাইরে এসে কিন্তু মালামাল কিছু বাইর করতে পারে না। ভবনটির প্রথম 2 তলায় পোশাকের শোরুম ও দোকান রয়েছে। ভোরে আগুন লাগাই সবই ছিল তালাবদ্ধ, তাই খবর পেয়ে যে যেমন পেরেছে পণ্য সরিয়ে নিয়েছে পাশের গোরস্থানে। তবে আগুনের আতঙ্ক এখনো কাটেনি ভবনের আবাসিকের বাসিন্দাদের। মাল বাড়ি করতে আসি এবং 4টার থেকে
আমরা 10টা মাহাজরে কাজ করি, আমার মাহাজরে একটা মাহাজরে কোনো মাহাজরে মালবার ভিতরে না ভাই। তারাও খালি মোবাইলে ভিডিও করে, এই লেভেল দৌড়ে কাজ ঠিক মতোই করে না। কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে এখন পর্যন্ত 45 জনকে জীবিত উদ্ধার করা হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 5টা 3-এ, তবে এখানে অনেক কথা রয়েছে। এই বিল্ডিং এর যে এখানে একটা বিল্ডিং বললে ভুল হবে, এখানে টোটাল 7টা বিল্ডিং। এটা ইউ শেপের বিল্ডিং, জুট এবং গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা, প্রতিটা ছোট বড় শাটার দিয়ে ক্লোজ করা, ক্রসেবল গেট দিয়ে ক্লোজ করা, যার কারণে আমাদের এত সময় লাগছে। বিল্ডিং কোড না মেনে ভবনটি করা হয়েছে বলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝাই যাচ্ছে এবং এটা অনেক আগের বিল্ডিং। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচারের গুরুত্ব তুলে ধরা হয়। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন ও এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের হাতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড 2025 তুলে দেওয়া হয়। এবছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গণমাধ্যম ক্যাটাগরিতে মোহনা টেলিভিশনের প্রতিবেদক মেজবা রহমান সহ আরও অনেককে সম্মাননা দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম, 71 টিভির চেয়ারম্যান মুস্তফা কামাল, বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সহ বিভিন্ন টিভি চ্যানেলের মালিকরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। পরাজয় নিশ্চিত জেনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিধন যজ্ঞে মেতে ওঠে হানাদার বাহিনী। সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত 8। লড়াই চলছে জানিয়েছে আইএসপিআর। ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে, পরিবারকে প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল চক্রান্তের বিরুদ্ধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে বললেন তারেক রহমান। অপতৎপরতা রোধে সজাগ হওয়ার তাগিদ। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।